মাত্র 10টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 10টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। সাজেশনটি কাজের জন্য কড়াই প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল লেগে গেছো, বুঝে গেছো। হ্যাঁ, মাত্র 10টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। এড়িয়ে গেলে হবে না, এড়িয়ে গেলে হবে না। যে প্রশ্নগুলি বলবো একদম চ্যালেঞ্জ করে বলছি, দাগে দাগে মিলিয়ে দেবো। তার জন্য বলছি, প্রথমে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো। প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক সাবজেক্টে নাম্বার 1 সাজেশন পেয়ে যাবে ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে এই শ্রবণ হালদার সিরিজ চ্যানেলে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো যাই হোক, তোমার যে প্রশ্নগুলি পড়তে হবে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, আর একটা কথা মনে রাখবে, তোমাদের যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে ওটা উত্তর বারাসাতে রয়েছে, সেটা উত্তর বারাসাত, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে যে কোনো জায়গায় দেখা পাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এটা উল্লেখ থাকবে, মাথায় রেখো। ওকে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত সেকেন্ড সেমিস্টার পড়ছো, জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট নিয়ে বিভিন্ন কলেজে পড়ছো, বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের এই বাংলা সাবজেক্টের পেপার রয়েছে মাইনর 2, অর্থাৎ 2 নম্বর পেপার। ফার্স্ট সেমিস্টারে ছিল মাইনর 1, সেকেন্ড সেমিস্টার হয়ে গেল কি মাইনর 2। তো এই পেপারে ফাইনাল সাজেশন মাত্র 10টা প্রশ্ন লিখে নাও। আমি তোমাদের 1 নম্বর একক থেকে যে প্রশ্ন করবে তার জন্য 3টেই প্রশ্ন বলবো, 3টে থেকে আরো কমিয়ে একটা প্রশ্ন বলবো। একটাই এবছরে আসবেই, একটা আসবে বলে লিখে নাও। দাগ নম্বর বলে দিচ্ছি, 1 নম্বর এককে ক না হলে খ দাগে আসবে, লিখে নাও। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি? মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো। নির্দেশন সহ মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। কি বললাম? ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে যে প্রশ্নটা বললাম, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক, প্রত্যেকটা একটু বড় বড় করে যাবে। ঠিক আছে, কারণ এই যে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক আর ভাষাতাত্ত্বিক একসাথে দিয়েছি, এখান থেকে একটা যে কোনো একটা খণ্ড উল্লেখ করতে পারে, অথবা নাহলে দুটো খণ্ড উল্লেখ করতে পারে। কি বললাম বোঝা গেল? অথবা এরকম উল্লেখ করতে পারে মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো। নির্দেশন সহ মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করে থাকতে পারে। আর না হলে শুধু ভাষাতাত্ত্বিক থাকবে। থাকলে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক থাকে, আর থাকলে শুধু ভাষাতাত্ত্বিক থাকে। আমি একসাথে রেখেছি, প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। এই একটাই প্রশ্ন এবছর পড়বেই। 2 দাগে পড়ে লেখো, অন্তর্মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। সেই একই ক্ষেত্রে আলাদাভাবে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, আদি মধ্য বাংলার ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। একইভাবে আলাদাভাবে পড়তে হবে। ধ্বনিতাত্ত্বিক আলাদাভাবে, রূপতাত্ত্বিক আলাদাভাবে, ভাষাতাত্ত্বিক আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, ছোট ছোট করে, বেশি বড় না, ছোট ছোট করে করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। এবার দেখো, প্রাচীন ভারত থেকে দেব না, প্রাচীন ভারত থেকে প্রশ্ন আগের বছর পরীক্ষায় 24-এ পড়ে গেছে প্রাচীন ভারত থেকে, তাহলে প্রাচীন ভারতে দিলাম না। তোমরা এখান থেকে 3টের পরপর যে দিলাম তোমরা ভালো করে পড়ো। মধ্য ভারত থেকে দিলাম, আর দিলাম আদি মধ্য বাংলা থেকে দিলাম, আর অন্তর মধ্য থেকে দিলাম। এই 3টে ভালো পড়ো। তা বলছি এক দাগেরটা ভালো পড়ো। তাহলে 3টে প্রশ্ন হলো, আমি 10টা বলেছি, 10টাই দেবো, গোনো। তাহলে 1 নম্বর একক থেকে 3টে দিলাম, তাই তো? এবার চলো যাব 2 নম্বর একক। তাহলে 2 নম্বর একক থেকে লিখে নেওয়া যাক। 2 নম্বর একক থেকে দেখো, একটা বলে দিই একটা কথা, তোমাদের 1 নম্বর একক থেকে আমি 3টে প্রশ্ন দিচ্ছি, তো ওই 3টে প্রশ্ন বললে 2টো প্রশ্ন কমন, 3টে প্রশ্ন পড়লে 2টো প্রশ্ন কমন, তাও একটা বলে দিচ্ছি যে কোনটা পরীক্ষা পড়বে, লিখতে হবে একটা, তাও একটা বলে দিয়েছি। আর রিস্ক নিও না, অতিরিক্ত দুটো দিয়েছি, দুটো দিয়েছি, তাহলে 2টো করে যাও, সমস্যা কিসের আছে? তো চলো 2 নম্বর একক। 2 নম্বর একক থেকে বেশি করে স্টার মারো। দেখো বোর্ডে লেখা তুলে দিচ্ছি, রাঢ়ী উপভাষা নির্দেশন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। রাঢ়ী উপভাষা নির্দেশন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, অথবা এর সাথে সাথে করতে হবে কি রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। কেমন দেখতে পারে অথবা করে দেখো। আমি প্রথমে বলেছিলাম আগে যে প্রশ্নগুলি থাকলে কেমন দেয়, থাকলে শুধু ভাষাতাত্ত্বিক দেয়, আর না হলে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক একসাথে দেয়। একসাথে দিলে ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক একসাথে দেয়, আর আলাদাভাবে দিলে শুধু ভাষাতাত্ত্বিক দেওয়া হয়।
বলতে পারলাম? তাহলে লিখে নাও রাঢ়ী উপভাষা। দেখো বোর্ডে লেখা তুলে দিয়েছি, কিন্তু প্রথমে সমস্যা হবে না। রাঢ়ী উপভাষার নির্দেশন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অথবা দেখতে পাই, দেখো রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা থাকতে পারে, বোঝাতে পারলাম? অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক আর ভাষাতাত্ত্বিক তিনটে বৈশিষ্ট্য করতে হবে। আর তোমাদের এই যে পেপারটা পুরোপুরি সম্পূর্ণ বলতে গেলে ব্যাকরণ পেপার, তাই না? পেপারটা পুরোপুরি সম্পূর্ণ ব্যাকরণ। আর এই পেপারটা এত ইজি পেপার, তার কোনো নেই, মানে পড়তে এত সহজ তোমরা কল্পনা করে পারবে না। কিন্তু তোমরা পড়তে গিয়ে মনে হয় এত কঠিন পেপার, কিন্তু নয়। একবার আমার কাছে যদি ক্লাস করো, আশা করছি সমস্যা হবে না। লেখক শোভন স্যার যেভাবে বোঝায় সমস্যা হবে না, সব থেকে ইজি ভাবে শিখিয়ে দেয়। ঠিক আছে, সেটা হচ্ছে যারা অনলাইন অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। তো চলো যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষার প্রধান 5টি উপভাষার নাম ও সেইগুলির স্থান উল্লেখ করো। কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে বলছি, আমি যাই প্রশ্ন করে গেল আমি বলছি ভাষাতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, ধ্বনিতাত্ত্বিক করতেই হবে। আর এখানে যে প্রশ্নটা বলছি বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন যেটা স্টার মারবে, বীরেন্দ্রী। বীরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, আর যেগুলো আমি স্টার মারিনি দেখো, ঝাড়খণ্ডী, বাঙালি, কামরূপী, যেগুলো স্টার মারিনি, দেখো আমি বোর্ডে লেখা তুলে দিয়েছি, এগুলো তোমরা অতিরিক্ত করবে। আর যেগুলো স্টার মেরেছি বেশি করে স্টার মানে বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে। কি বললাম, রাঢ়ী উপভাষা, বীরেন্দ্রী উপভাষা, আর যেটা প্রথমে বলছি কামরূপী উপভাষা, এই তিনটে ভালো করে পড়ো। তোমাদের উপভাষা 5টা রয়েছে, আমি 3টে স্টার মারতে বলেছি। বাকি যেটা মারিনি আমি তোমাদের বাঙালি উপভাষা আর ঝাড়খণ্ডী উপভাষা, এইটা তোমরা অতিরিক্ত করবে। বাঙালি উপভাষা এবছরও পড়তে পারে, পড়বে না বলে বলতে পারি না, পড়বে বলতে পারি, তাহলে এটাও করতে পারো। এইগুলো অতিরিক্ত হিসেবে রিস্ক কেউ নিয়ে, ব্যাকরণ পেপার তো রিস্ক নিও না, কোথা থেকে প্রশ্ন দেবে বলা যায় না। তবে এবছর জন্য যে সম্ভাব্য প্রশ্ন এবছর করার চান্স 100%, সেই প্রশ্নগুলি আমি স্টার মেরে তুলে দিয়েছি এবং বলে দিয়েছি, ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখে নাও। ঠিক আছে, চলো 3 নম্বর একক। 3 নম্বর একক, 3 নম্বর একক থেকে আমি তোমাদের একটাই প্রশ্ন করতে বলবো, চোখ বুজিয়ে চলে যাও। 3 নম্বর একক থেকে আমি তোমাদের একটাই প্রশ্ন করতে বলবো, চোখ বুজিয়ে চলে যাও, পরীক্ষায় পড়ে গেছে। একদম বলে দিচ্ছি, পরীক্ষায় পড়ে গেছে বলে লিখে নাও। দাগ নম্বর বলে দিচ্ছি, 3 নম্বর এককে পড়বে ক দাগ। 3 নম্বর একক ক দাগে পড়বে। অনেক শিক্ষক, অনেক কোচিং সেন্টার স্যার, অনেক ইউটিউবার আমাকে অনেকে জিজ্ঞেস করে যে স্যার আপনি কি প্রশ্ন পেয়ে যান? এটা হয় না, এটা আমাদের অভিজ্ঞতা। অভিজ্ঞতা দিয়ে আমাদের সিস্টেমকে বলে দিই যে এই দাগে এই প্রশ্ন পড়বে। কারণ আমরা সাজেশন সিলেক্ট করি, প্রত্যেকটা পরীক্ষার আগের দিন 4টি করে সিলেক্ট করি। সেই 4টে থেকে দেখা যাচ্ছে আগের বছর 2টো পরীক্ষায় পড়ে গিয়ে থাকছে কথা 2টো, ওই দুটোই পড়বে। এটা আমাদের অভিজ্ঞতা, এটা আমাদের সিস্টেম, ওটা আমাদের নলেজ, এটা আমাদের টেকনিক। ঠিক আছে, এটা কোনো প্রশ্নপত্র হাতে পেয়ে যাওয়ার গল্প নয়, এটা আমাদের সিস্টেম, এটা আমাদের দিমাগ, এটা আমাদের মাস্টার প্ল্যান। ঠিক আছে, তো চলো যে একটা প্রশ্ন বলছি লিখে নাও। 3 নম্বর এককে ক দাগে পরীক্ষায় পড়বে, বা অর্থাৎ 3 নম্বর এককে প্রথম প্রশ্ন থাকবে, লিখে নাও। ঠিক আছে, কি প্রশ্ন থাকবে? শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো। বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো। দেখো এখান থেকে আমি 3টে প্রশ্ন সিলেক্ট করেছিলাম, কি কি না, শব্দার্থ পরিবর্তনের ধারা আর কারণ। আগের বছর পরীক্ষায় ধারা পরীক্ষা পড়ে গেছে, তাহলে থাকছে কি কারণ, তাহলে এই কারণটা এবছর পরীক্ষা পড়বে। বোঝা গেল? আমি সিলেক্ট করেছি এখান থেকে 3টে প্রশ্ন, আগের বছর 2টো পরীক্ষা পড়ে গেছে, থাকছে কটা? একটাই তো, তাহলে ওই একটাই এবছরের পরীক্ষায় পড়বে। কি প্রশ্ন বললাম না, শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো। আর তোমাদের অথবা যে প্রশ্ন থাকবে 3 নম্বর এককে, কেমন থাকবে প্রশ্নটা দেখে নাও। থাকবে উদাহরণ সহ সংজ্ঞা লেখো, উদাহরণ সহ সংজ্ঞা লেখো। ঠিক আছে,
কেমন থাকবে দেখো, টিকা টাইপের যে কোনো দুটো, তিনটে কি চারটে থাকবে, লিখতে হবে দুটো। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি দেখো, সরলোক, শ্রুতিধ্বনি, শ্রমীভবন, অপিনীতি, স্বরসঙ্গীতি, লোক নিযুক্তি, অর্থ সংকোচন, অর্থ সংক্রমণ, অর্থ বিনতি, অবিশ্রুতি, কর্ণ বিপর্যয়। এখান থেকে যে কোনো 3 থেকে 4টে উল্লেখ করবে, লিখতে হবে দুটো। এবার এখান থেকে কোন প্রশ্ন পড়বে আমি বলতে পারবো না, সেদিন আমি উল্লেখ করিনি। আমি একের জায়গায় যেটা বলেছি ওরা পরীক্ষায় পড়ে গেছে, ও লিখে না প্রথম প্রশ্নটা, অর্থাৎ 3 নম্বর একক থেকে প্রথম যেটা বলছি ওরাই করলে হয়ে যাবে। আর রিস্ক কেউ নিও না, অবশ্যই করতে পারো এটা। আর বলবো যেটা আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, যেমন দেখো ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তন ধারা, এগুলো করলে করতে পারো তোমরা। এই পেপারটা পাশের পেপার, কি পেপার, এই পেপারটা পাশের পেপার, ঠিক আছে। কিন্তু তোমরা যাই হোক না কেন, তোমরা কলেজে পড়ছো, পরবর্তী চাকরি পরীক্ষা যে কোনো পরীক্ষা দেবে, তার জন্য অবশ্যই বলবো মাথায় একটু কিছু ধারাবাহিক রাখার জন্য তোমাদের বলবো তোমরা এটা একটু ভালো করে দেখতে পারো। অনার্স পাস সবাই একই ব্যাপার আমি বলবো, ঠিক আছে। তোমরা হয়তো মাথায় ভাবো যে স্যার আমি পাশে পড়ছো, এত পড়বো কেন, চিন্তা করো না, অবশ্যই পড়বে। পারলে যারা অনার্স নিয়ে পড়ছে তাদের বইগুলো ঘাঁটতে পারো, সময় দেবে, বই পিছু সময় দেবে, বইকে ভালোবাসো। আমি হয়তো প্রথমে ভুল করে বলে ফেলছি যে অনার্স নিয়ে পড়ছো, অনার্স নিয়ে পড়ছো, হয়তো ভুল করে বলে ফেলেছি, কিছু মনে করো না। হ্যাঁ, কারণ প্রতিদিন ভিডিও করতে হয়, আমাকে ফোন দেখতে হয়, ভিডিও স্ক্রিন লেখা ধরতে হচ্ছে, ক্যামেরা দেখতে হচ্ছে না। তোমাদের অনার্স পেপার হলে পাশে তোমরা পড়লেও তোমাদেরকে বলবো অনার্স পেপার যেগুলো রয়েছে সেগুলো পড়তে পারো, কারণ যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই লাইন তুলে প্রশ্ন হয়, কোথা থেকে কি প্রশ্ন হবে বলা যায় না। হয়তো প্রশ্ন হলো শব্দার্থ পরিবর্তনের কটি ধারা ও কি কি, তখন তো কালকে মাসি বেরিয়ে যাবে। তাও এরকম হবে না, শব্দার্থ পরিবর্তনের কটি ধারা, 1টা, 5টা, 8টা, 9টা, সঠিক উত্তর লিখতে হবে, তখন তো কালকে মাছি উড়ে যাবে, বলতে পারবে না। অবশ্যই তোমাদের টেক্সট পড়তে হবে, টেক্সট বই বিকল্প হয় না, টেক্সট পড়তে হবে। এবার চলে যাবো তোমাদের 4 নম্বর একক। তোমরা যারা পাশে পড়ছো বা জেনারেল ক্যান্টিনে পড়ছো অবশ্যই প্রশ্নগুলি পড়ো ভালো করে। দেখো এবার যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ দিয়ে বা গুরুত্ব দিয়ে শোনো, ঠিক আছে। 4 নম্বর এককে তোমাদের ভালো করে প্রশ্ন পড়তে হবে, দুটো প্রশ্ন লিখে নাও। একের দাগে প্রশ্ন দিয়েছি দেখো, কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় সে সম্পর্কে লেখো, বেশি কোশ্চেন বলো। এর থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, রোমীয় বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো, অথবা থাকতে পারে রোমীয় বর্ণমালার পরিচয় দাও। এই প্রশ্নটা এবছরে পরীক্ষায় পড়বে বলে লিখে নাও। অর্থাৎ এই দুটো প্রশ্ন পড়ে গেলে আনকমন হবে না। দাগ নম্বর বলছি, 4 নম্বর এককের প্রথম প্রশ্ন হবে। 4 নম্বর একক থেকে অথবাই যেটা প্রশ্ন পড়বে সেই প্রশ্নের সাজেশন হয় না, সেই জন্য আমি সাজেশন দিইনি। অথবাই প্রশ্ন কেমন হয়, অথবাই প্রশ্ন তোমাকে বলবে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো, ঠিক আছে। লিপান্তর কেমন করতে হবে না, আইপিএ রোমিও, আইপিএ বাংলা, রোমিও বাংলা যেমন আছে সেইটাকে তোমাকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করতে বলে 3 থেকে 4 লাইন লিখে দেবে, 3 থেকে 4 লাইন লিখে দেবে, সেটা তোমাকে বর্ণমালায় রূপান্তরিত করতে হবে। এবার কি লাইন দেবে এটা বলা যায় না। হয়তো অনেক ইউটিউবারটা বলে, অনেক কলেজের প্রফেসরদের সাজেশন দেয়, আমি তাদের একটাই কথা বলি, জ্যোতিষী জ্যোতিষী বলি, জ্যোতিষী, সোজা কথা। কারণ এই প্রশ্নের ক্ষেত্রে, এই দাগের প্রশ্নের ক্ষেত্রে সাজেশন জীবনে দেওয়া হয় না, যায় না। আমি সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাজেশন দিয়ে থাকি, সব দাগে দাগে বলে দিই, কিন্তু এটা ক্ষেত্রে হয় না, বোঝা গেল। তো যাই হোক, আমি তোমাদের যে 10টা প্রশ্ন বলেছিলাম 10টা প্রশ্ন স্টার মেরেছি, তোমরা যারা লিখে নিয়েছো একবার মিলিয়ে নাও, যারা লিখেছো মিলিয়ে নাও। তোমরা 1 নম্বর এককে 1 দাগে স্টার মেরেছো, 2 দাগে একটা, 3 দাগে স্টার মেরেছো, স্টার মেরে নাও। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, ঠিক আছে, স্টার মেরে নাও। চলো এবার চলো 2 নম্বর এককে 1 দাগ, 2 দাগ, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, ভালো স্টার মারো, বাকিগুলো অতিরিক্ত করো। 3 নম্বর একক থেকে 1 দাগটা বেশি স্টার মারো, হয়ে যাবে। আর 2 নম্বর প্রশ্নটা অতিরিক্ত করলে করতে পারো। 4 নম্বর একক থেকে 1 দাগ, 2 দাগ, ভালো করো, 1 দাগ, 2 দাগ, এই 10টা প্রশ্ন ভালো করো। তো ভিডিওটি বেশি বড় করো না,
বলে বললে তোমরা বিরক্ত হবে। এরপরে শেষ করছি, সবাইকে বলবো সঙ্গে থেকো। সঙ্গে কিভাবে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমি লেখক শোভন সেন, লেখক হিসেবে যেভাবে গাইড করলাম, যে প্রশ্নগুলি বললাম, অবশ্যই যত্ন সহকারে পড়াও, অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। অনেকেই বলে স্যার আপনি এত বক্তব্য দেন, এত লেকচার দেন কেন, কম কোথায় ছেড়ে দেওয়া যায় না? দেখো, আমার তো ওয়াচ টাইমটা দিতে হবে, কারণ আমার তো একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি আমার রিমুভ করে দেয়। ঠিক আছে, তো সেই জন্য তোমার জন্য ওয়াচ টাইমটা নিতে হবে, সেই জন্য বক্তব্যটা বেশি দিলাম তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমরা উপকৃত হবে, সবাই উপকৃত হবে, বুঝতেও সমস্যা হবে না, আর আমিও উপকৃত হব, তাই না? তাদের সময় হলে কি হবে, সবাই তো উপকৃত হলাম, সেই জন্য তো ওয়াচ টাইমটা নিলাম। তো ভিডিওটি এরপর শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে